নমস্কার, হাই নিউজে সকলকে স্বাগত। সঙ্গে রয়েছি আমি মিলি। শুরু করছে নিউজ টুডে, আর শুরুতেই দেখে নেব আজকের হেডলাইন্স। বিশ্বের প্রথম রাষ্ট্রপ্রধান হিসেবে সম্মানে ভূষিত হলেন প্রধানমন্ত্রী। ইথিওপিয়ার সর্বোচ্চ সম্মান দ্য গ্রেট অনার নেশন অফ ইথিওপিয়াতে ভূষিত হয়েছেন প্রধানমন্ত্রী। 22শে ডিসেম্বর নেতাজি ইন্ডোরে বিএলএদের বৈঠকে ডাকলেন মুখ্যমন্ত্রী। খসড়া তালিকা প্রকাশের পরে নিজের কেন্দ্র নিয়ে এক দফা বৈঠকে বসেছিলেন মুখ্যমন্ত্রী। খসড়া ভোটার তালিকা প্রকাশের পরই শুনানির প্রস্তুতি কমিশনের সময় মানার ক্ষেত্রে নিখুঁত থাকলেও তাদের প্রকাশিত তালিকা খুঁতিন রাখতে ব্যর্থ নির্বাচন কমিশন। সীমান্ত এলাকায় ফের বড়সড় সাফল্য পুলিশের। বিপুল পরিমাণ জাল নোট উদ্ধার মালদায়। পুলিশের হাতে গ্রেফতার 2 জাল নোট কারবারি। ঘটনাটি ঘটেছে মালদার কালিয়াচকে। বৈধ ভোটারে কোপ নয়। খসড়া তালিকা প্রকাশের পরই 22শে ডিসেম্বর নেতাজি ইন্ডোরে বিএলএদের বৈঠকে ডাকলেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার খসড়া তালিকা প্রকাশের পরই নিজের কেন্দ্র নিয়ে এক দফা বৈঠকে বসেছিলেন মুখ্যমন্ত্রী। বিএলএদের নিয়ে বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 22শে ডিসেম্বর নেতাজি ইন্ডোরে মুখ্যমন্ত্রীর এই বৈঠকে মূলত ডাকা হয়েছে কলকাতা সহ হাওড়া, হুগলি লাগোয়া জেলাগুলির বিএলএদের। শুধু বিএলএ নন, নির্দিষ্ট বিধানসভায় বুথে বুথে ঘুরে ভোটার কাজে যুক্ত থাকেন যেসব গুরুত্বপূর্ণ কর্মী, তাদেরও এই মিটিংয়ে থাকতে বলা হয়েছে। খসড়া ভোটার তালিকা প্রকাশের পর যেসব নাম বাদ গিয়েছে, তাদের নাম কেন বাদ গেল, বৈধ কারো নাম বাদ গেল কিনা, মুখ্যমন্ত্রী সেই ইস্যুতেই যে নিজের বার্তা দেবেন তা এক প্রকার স্পষ্ট। মঙ্গলবার খসড়া তালিকা প্রকাশের পরই নিজের কেন্দ্র নিয়ে এক দফা বৈঠকে বসেছিলেন মুখ্যমন্ত্রী। কালীঘাটে তৃণমূল নেত্রী নিজের বাড়িতেই সেই বৈঠকে ডেকেছিলেন ভবানীপুরের বিএলএ এবং নিজের কেন্দ্রের পুরো এলাকার কাউন্সিলরদের। ছিলেন রাজ্য সভাপতি সুব্রত বক্সীও। সেখানেও বৈধ কোনো ভোটারের নাম বাদ গেল কিনা তা নিয়ে বাড়ি বাড়ি গিয়ে খোঁজ নিতে বলেছেন মুখ্যমন্ত্রী। এসআইআর ঘোষণা হতেই বুথ ধরে ধরে ক্যাম্প শুরু করেছিল তৃণমূল। খসড়া তালিকা প্রকাশের পর যত নাম বাদ পড়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন, তাদের কতটা বৈধ আর কতটা অবৈধ প্রত্যেকের বাড়ি গিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে সেসব যাচাই করতে বলেছিলেন মুখ্যমন্ত্রী। জানা গিয়েছে বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট বলেছেন, পাড়ায় পাড়ায় ক্যাম্প করে মানুষের পাশে থাকুন, সব রকম সাহায্যের জন্য প্রস্তুত থাকতে হবে। নথি নিয়ে যাদের কোনো সমস্যা হচ্ছে তাদের মে আই হেল্প ইউ ক্যাম্পে নিয়ে যান, দরকারে তাদের বাড়ি চলে যান। মুখ্যমন্ত্রী এদিন বৈঠকে স্পষ্ট করে বলে দিয়েছেন, বৈধ কোনো ভোটারের নাম বাদ দেওয়া যাবে না। জানতে চেয়েছেন বুথে বুথে সরকারি বিএলও ও দলের বিএলএদের মধ্যে সমন্বয় ছিল কিনা, কোথাও তা নিয়ে কোনো ফাঁকি থেকে থাকলে তা কেন ছিল তাও জানতে চান তিনি। দায়িত্বপ্রাপ্ত দলের পদাধিকারীরা জানিয়েছেন, কেউ কেউ ফর্ম নিয়ে ভুলবশত তা হয়তো জমা নাও করে থাকতে পারেন, তখনই বাড়ি বাড়ি গিয়ে তার খুঁটিনাটি তথ্য জানতে বলেছেন মমতা। কোথাও জীবিত কোনো ভোটারকে মৃত দেখানো হচ্ছে কিনা তাও খুঁজে দেখতে বলেছেন বহুতলেও নজর রাখার কথা। এর পরের পর্বে ভোটারদের যাদের হিয়ারিংয়ে ডাকা হবে তারাও যাতে কোনো সমস্যায় না পড়েন তাদের পাশে থাকতে বলেছেন তৃণমূল নেত্রী। ওয়ার্ড ভিত্তিক সেই সংক্রান্ত রিপোর্টও তৈরি করতে বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হাই নিউজ নেটওয়ার্ক। খসড়া ভোটার তালিকা প্রকাশের পরই শুনানির প্রস্তুতি কমিশনের। সময় মানার ক্ষেত্রে নিখুঁত থাকলেও তাদের প্রকাশিত তালিকা খুঁতহীন রাখতে ব্যর্থ নির্বাচন কমিশন, বরং প্রচুর ভুলে ভরা সেই তালিকা নতুন করে শুনানির আতঙ্ক তৈরি করেছে বাংলা জুড়ে। মঙ্গলবার প্রকাশিত হয়েছে খসড়া ভোটার তালিকা। সময় মানার ক্ষেত্রে নিখুঁত থাকলেও তাদের প্রকাশিত তালিকা খুঁতহীন রাখতে ব্যর্থ নির্বাচন কমিশন, বরং প্রচুর ভুলে ভরা সেই তালিকা নতুন করে শুনানি আতঙ্ক তৈরি করেছে বাংলা জুড়ে। খসড়া ভোটার তালিকা প্রকাশ হওয়ায় মঙ্গলবার শেষ হয়েছে এসআইআর এর প্রথম পর্যায়। আগের তালিকায় রাজ্যের ভোটার ছিল 7,66,37,529 জন। সেখান থেকে মৃত, স্থানান্তরিত, নিখোঁজ, ডুপ্লিকেট হিসেবে চিহ্নিত 58,20,829 জনের নাম বাদ পড়ায় এদিন প্রকাশিত খসড়া ভোটার তালিকায় রয়েছে 7,08,16,700 জনের নাম।
দ্বিতীয় পর্যায়ে চলবে তালিকায় থাকা ভোটারদের তথ্য যাচাই করে নাম বাদ দেওয়ার কাজ। সেই সময় জেরার মুখোমুখি হতে ডাক পড়বে শুনানিতে। সেই শুনানিতে ডাক পাওয়ার সংখ্যাটা কত তা মঙ্গলবার জানাতে পারেননি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগারওয়াল। জাতীয় নির্বাচন কমিশন জমা পড়া তথ্য যাচাই করে এই সংখ্যাটা জানিয়ে দেবে বলে তিনি জানান। ফলে বিভ্রান্তি আরও বেড়েছে। এসআইআর শুরুর সময় তালিকায় নাম থাকার আতঙ্ক ছড়িয়েছিল গোটা বাংলায়। দ্বিতীয় বা যাচাই পর্বে এবার শুনানি আতঙ্ক। প্রকাশিত খসড়া তালিকায় নাম থাকলেই যে চূড়ান্ত ভোটার তালিকায় নাম উঠবে এই জাতীয় কোনো নিশ্চয়তা প্রথম দিন থেকেই ছিল না। কমিশন আগেই জানিয়েছিল খসড়া তালিকার নাম ওঠা ভোটারদের মধ্যে যাদের ক্ষেত্রে তথ্য বা নথিতে অসঙ্গতি থাকবে তাদের শুনানিতে ডাকা হবে। সেই শুনানিতে নথিপত্র দিয়ে প্রমাণ করতে হবে যে তিনি যোগ্য ভোটার। শুনানির নোটিশও বুধ বা বৃহস্পতিবার বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দেওয়া শুরু করবেন বিএলওরা। ফলে সেই নোটিশ কার কপালে নাচছে এবং শুনানি পর্বের জেরায় কী ধরনের প্রশ্নের মুখোমুখি হতে হবে তা নিয়ে শুরু হয়েছে দুশ্চিন্তা। কমিশন সূত্রের খবর, রাজ্যে ৩০,৫৯,২৭৩ জন ভোটার ২০০২ সালের তালিকার সঙ্গে নিজেদের কোনো যোগসূত্র দেখাতে পারেননি। তাদের সবাইকে শুনানিতে ডাকা হচ্ছে বলেই খবর। পাশাপাশি খসড়া তালিকার প্রায় ১,৩৬,০০,০০০ ভোটারের এনুমারেশন ফর্মে পাওয়া তথ্য সন্দেহজনক মনে হয়েছে কমিশনের। তাদেরও শুনানিতে ডাকা হতে পারে বলেই খবর। তবে এই সংখ্যাটা কমে শেষ পর্যন্ত ১ কোটির কাছাকাছি পৌঁছাবে বলেই কমিশন কর্তাদের ধারণা। অন্যদিকে প্রায় ৩৭ দিন বিস্তর দৌড়ঝাঁপের পর মঙ্গলবার প্রকাশিত খসড়া তালিকায় একের পর এক ভুল ত্রুটি বেরোনো শুরু হওয়ায় সমালোচনার মুখে পড়েছে নির্বাচন কমিশন। খসড়া তালিকায় ভুল ত্রুটি থাকার কথা কমিশন স্বীকারও করে নিয়েছে। মঙ্গলবার বিকেলে সাংবাদিক সম্মেলনে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগারওয়াল বলেন, কিছু কিছু ক্ষেত্রে বিএলওরা অ্যাপে তথ্য এন্ট্রি করার সময় ভুল টাইপ করেছেন। সেই ভুল শুধরানোর কাজ চলছে। যদি কোনো বিএলও ইচ্ছাকৃত ভুল করে থাকেন তবে তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে। হাই নিউজ নেটওয়ার্ক। খসড়া ভোটার তালিকা প্রকাশের পরই শুরু হয়েছে যাচাই পর্ব। এসআইআর খসড়া তালিকায় যাদের তথ্য নিয়ে অসঙ্গতি রয়েছে তাদের জন্য শুরু হচ্ছে শুনানি। এই হিয়ারিং চলবে আগামী ১৫ই জানুয়ারি পর্যন্ত। তবে ভোটারদের স্বার্থে বাড়তি ছাড় রাখছে নির্বাচন কমিশন। নির্দিষ্ট দিনে কেউ শুনানিতে হাজির দিতে না পারলে সময় দেওয়া হবে, তবে সঙ্গত কারণ দেখাতে হবে। খসড়া ভোটার তালিকা প্রকাশের পরই শুরু হচ্ছে যাচাই পর্ব। মঙ্গলবার প্রকাশিত এসআইআর খসড়া তালিকায় যাদের নাম নেই বা যাদের তথ্য নিয়ে অসঙ্গতি রয়েছে তাদের জন্য শুরু হচ্ছে শুনানি। এই হিয়ারিং চলবে আগামী ১৫ জানুয়ারি পর্যন্ত। তারপর সমস্ত ঝাড়াই বাছাই শেষে ১৪ ফেব্রুয়ারি প্রকাশ পাবে চূড়ান্ত ভোটার তালিকা। তবে ভোটারদের স্বার্থে বাড়তি ছাড় রাখছে নির্বাচন কমিশন। নির্দিষ্ট দিনে কেউ শুনানিতে হাজিরা দিতে না পারলে সময় দেওয়া হবে, তবে সঙ্গত কারণ দেখাতে হবে তাকে। কমিশনের স্পষ্ট বার্তা, প্রকৃত কোনো ভোটার যেন এই প্রক্রিয়ায় বাদ না পড়েন। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগারওয়াল জানান, হতে পারে কেউ যুক্তিসঙ্গত কারণে নির্দিষ্ট দিনে শুনানিতে আসতে পারলেন না। তার মানে এই নয় যে তাকে সুযোগ দেওয়া হবে না। প্রকৃত ভোটারকে বঞ্চিত করা হবে না, এটাই কমিশনের লক্ষ্য। এর আগেও এসআইআর প্রক্রিয়ায় বিএলওদের নির্দেশ দেওয়া হয়েছিল এক একজন ভোটারের বাড়িতে অন্তত ৩ বার যেতে হবে। এর মধ্যেই এসআইআর ঘিরে রাজ্য রাজনীতি তপ্ত। কমিশন কড়া অবস্থান নিয়েছে। একজন বৈধ ভোটারের নামও যেন বাদ না যায় সেই বিষয়ে নজরদারি বাড়ানো হয়েছে। ইচ্ছাকৃতভাবে কারো নাম বাদ গেলে সংশ্লিষ্ট আধিকারিকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। সিইও স্পষ্ট করে বলেন, একজনও বৈধ ভোটারের নাম যদি বাদ যায় সংশ্লিষ্ট আধিকারিকের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে। পাশাপাশি তিনি এও মনে করিয়ে দেন, যদি কোনো অবৈধ ভোটার বা এএসডিডি তালিকাভুক্ত কারোর নাম ইচ্ছাকৃতভাবে খসড়া তালিকায় ঢোকানো হয় সেক্ষেত্রেও দায়ীদের বিরুদ্ধে সমান কড়া ব্যবস্থা নেওয়া হবে। কমিশন সূত্রে খবর, প্রকাশিত খসড়া তালিকায় প্রায় ১,৬৩,৫১,১৭৩ জন ভোটারের ক্ষেত্রে কোনো না কোনো তথ্যগত অসঙ্গতি ধরা পড়েছে। তবে তার মানে এই নয় যে সকলকেই শুনানিতে হাজিরা দিতে হবে বা সকলেই নোটিশ পাবেন। বহু ক্ষেত্রে টেকনিক্যাল ত্রুটি, বিএলও বা অ্যাপের ভুল থাকতে পারে, সেগুলি আলাদা করে রিচেক করা হবে। ফলে প্রাথমিক হিসাবে দেখানো অসঙ্গতির সংখ্যা অনেকটাই কমতে পারে।
কমিশন সূত্রের দাবি, রিচেকের পর এই সংখ্যা নেমে প্রায় 1,36,000-এর আশেপাশে আসতে পারে বা আরও কমতেও পারে। হাই নিউজ নেটওয়ার্ক। যুব ভারতের ঘটনায় মঙ্গলবার ইস্তফা দিয়েছেন অরূপ বিশ্বাস। গোটা বিষয়টা নিয়ে অরূপ বিশ্বাসের ইস্তফাকে নাটক বলে কটাক্ষ করেছেন শ্রমিক ভট্টাচার্য। যুব ভারতী কাণ্ডে ক্রীড়ামন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছেন অরূপ বিশ্বাস। তার ইস্তফাপত্র গ্রহণ করে ক্রীড়া দফতর নিজের হাতে রেখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মূলত নিরপেক্ষ তদন্তের স্বার্থেই এই সিদ্ধান্ত নিয়েছেন বলে মুখ্যমন্ত্রীকে দেওয়া চিঠিতে উল্লেখ করেছেন অরূপ। তবে এই গোটা বিষয়টি নিয়ে বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য কটাক্ষ করে বলেন, শাক দিয়ে মাছ ঢাকা যায়নি। বুধবার শুভেন্দু অধিকারীর সঙ্গে যৌথভাবে সাংবাদিক সম্মেলন করেছেন শ্রমিক ভট্টাচার্য। সেখানেই তিনি বলেন, সাম্প্রতিককালে তৃণমূল কংগ্রেস সর্বশেষ যে নাটক উপস্থাপিত করেছে সেটি মেসি। আমাদের ক্রীড়ামন্ত্রী আবেগতাড়িত বাংলায় একটি পদত্যাগপত্র দিয়ে দিয়েছেন। তার দাবি, তিনি শাক দিয়ে মাছ ঢাকতে চাইছেন, সেটা যদি ঢেকেও ফেলতে পারেন, শাক ঢাকতে পারবেন না। যুব ভারতীতে চূড়ান্ত বিশৃঙ্খলা নিয়ে শ্রমিক পুলিশ ও রাজ্যের ভূমিকায় প্রশ্ন তোলেন। বলেন, কাদের গ্রেফতার করা হচ্ছে? আয়োজকদের যারা টিকিট কিনে স্টেডিয়ামে গিয়েছিল তাদের গ্রেফতার করেছে। যোগ করেন, যে বাচ্চা বাচ্চা ছেলেদের গ্রেফতার করা হয়েছে তারা টাকা দিয়ে টিকিট কিনেছেন, মানে তারা যোগ্য, তারা সরকারি চাকরি করেন, উচ্চশিক্ষিত ছেলেরা বিচার বিভাগীয় হেফাজতে আছেন তারা। কিন্তু যারা প্রাতিষ্ঠানিক লুট করল তারা কোথায়? অরূপ বিশ্বাসকে নিশানায় এনে শ্রমিক ভট্টাচার্য বলেন, ক্রীড়ামন্ত্রীর ক্ষমতা আছে অনুমোদন ছাড়া, বড় নেতাদের অনুমতি ছাড়া নিজের নির্বাচনী কেন্দ্র টালিগঞ্জে একটা বড় ফুটবল ম্যাচের আয়োজন করার। শ্রমিকের দাবি, যুব ভারতীর নিন্দনীয় বিশৃঙ্খলের ঘটনায় সম্পূর্ণ তৃণমূল দল যুক্ত। শুধু একজন ক্রীড়ামন্ত্রীকে পদত্যাগ করিয়ে নাটক চলছে। দায়িত্বে গাফিলতির অভিযোগে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকে তলব করেছে তদন্ত কমিটি। এই নিয়ে বিজেপির রাজ্য সভাপতির মন্তব্য, ডিজিকে তো পরিচালনা করে সরকার। তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রীরা মেসিকে ঘিরে রেখেছিল, কোনো পুলিশের ক্ষমতা আছে সেখানে যাওয়ার? প্রসঙ্গত, গত শনিবার যুব ভারতীতে মেসির ইভেন্টে যে চরম বিশৃঙ্খলার পরিস্থিতি তৈরি হয়, তারই জেরে সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একটি চিঠি দিয়েছেন অরূপ বিশ্বাস। তিনি মোটেও বিশৃঙ্খলার দায় নিজের ঘাড়ে নেননি, তবে চিঠিতে জানিয়েছেন, যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় এ ব্যাপারে একটি কমিটি গঠন করে দিয়েছেন, তাই নিরপেক্ষ তদন্তের স্বার্থে তিনি ক্রীড়ামন্ত্রীর পদ থেকে অব্যাহতি চাইছেন। হাই নিউজ নেটওয়ার্ক। আরজিকর মেডিকেল কলেজে চিকিৎসক ছাত্রীর ধর্ষণ ও খুনের ঘটনায় স্বতঃপ্রণোদিতভাবে দায়ের করা মামলার শুনানি আর সুপ্রিম কোর্টে চলবে না। এবার থেকেই মামলার শুনানি হবে কলকাতার হাইকোর্টেই। আরজিকর মেডিকেল কলেজে চিকিৎসক ছাত্রীর ধর্ষণ ও খুনের ঘটনায় স্বতঃপ্রণোদিতভাবে দায়ের করা মামলার শুনানি আজ সুপ্রিম কোর্টে চলবে না। বুধবার দেশের শীর্ষ আদালত জানিয়ে দিল, এবার থেকে এই মামলার শুনানি হবে কলকাতা হাইকোর্টেই। সেই সঙ্গে মামলার সমস্ত নথিপত্র হাইকোর্টে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। বিচারপতি এম সুন্দরেশ এবং বিচারপতি সতীশ চন্দ্র শর্মার ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দিয়েছেন। নির্যাতিতার বাবা মাকে মামলা স্ট্যাটাস রিপোর্টের একটি প্রতিলিপিও দিতে হবে। ফলে তদন্তের অগ্রগতি সম্পর্কে নির্যাতিতার পরিবার সরাসরি তথ্য জানার সুযোগ পাবে। 2024 সালের 9 অগস্ট আরজিকর মেডিকেল কলেজে চিকিৎসক ছাত্রীর দেহ উদ্ধার হয়। ঘটনার পরে তিনি কলকাতা পুলিশের হাতে গ্রেফতার হন সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়। পরে তাকে দোষী সাব্যস্ত করা হলেও মামলা চলাকালীন একাধিক আনুষঙ্গিক বিষয় নিয়ে নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের পর্যবেক্ষণে উঠে আসে আন্দোলনরত চিকিৎসকদের হাসপাতাল অনুপস্থিতি সহ বিভিন্ন দিক। স্বতঃপ্রণোদিত মামলা গ্রহণের পর গত বছরের 20 অগস্ট কর্মক্ষেত্রে চিকিৎসকদের নিরাপত্তা সুনিশ্চিত করতে জাতীয় টাস্ক ফোর্স গঠনের নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। চিকিৎসকদের সুরক্ষার জন্য একটি নির্দিষ্ট প্রোটোকল তৈরির লক্ষ্যেই এই পদক্ষেপ। চলতি বছরের 18 জানুয়ারি আরজিকর মামলার রায় ঘোষণা করে শিয়ালদা আদালত। ওই রায়ে সঞ্জয় রায়কেই দোষী সাব্যস্ত করা হয়। 20 জানুয়ারি বিচারক অনির্বাণ দাস তাকে আজীবন কারাবাসে সাজা দেন। তবে শিয়ালদা আদালতের রায়ের আগেই নির্যাতিতার বাবা মা সিবিআই তদন্ত নিয়ে একাধিক প্রশ্ন তুলে কলকাতা হাইকোর্টে আবেদন করেছিলেন।
বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চে সেই আবেদন করা হলেও তখন সুপ্রিম কোর্টে মামলা চালায় তা শুনতে চাননি বিচারপতি ঘোষ। এরপরে একই আবেদন সুপ্রিম কোর্টে জানান নির্যাতিতার মা বাবা। সেই প্রসঙ্গে প্রধান বিচারপতি সঞ্জীব খান্না স্পষ্ট করেছেন, একই আবেদনের ভিত্তিতে দুই আদালতে একসঙ্গে শুনানি চলতে পারে না, হয় হাইকোর্ট নয়তো সুপ্রিম কোর্ট। মাত্র দুদিন আগেই কন্যার ধর্ষণ খুনের তদন্তের গতি প্রকৃতি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন নির্যাতিতার বাবা মা। তাদের দাবি, অপরাধে একজন নয় একাধিক ব্যক্তি জড়িত। গত সোমবার নির্যাতিতার মা জানান, আর কিছু চাওয়ার নেই, মেয়ের মৃত্যুর বিচার ছিনিয়ে আনবই, প্রয়োজনে আইন নিজের হাতে তুলে নেওয়ার কথাও জানিয়েছেন তিনি। কন্যাহারা পিতাও স্ত্রীর বক্তব্যে সায় দেন। সুপ্রিম কোর্টের সিদ্ধান্তে আরজিকর মামলার আইনি লড়াইয়ে কেন্দ্র এবার পুরোপুরি কলকাতা হাইকোর্টে স্থানান্তরিত হল। হাই নিউজ নেটওয়ার্ক। পাহাড়েও শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগ। ৩১৩ জন শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ কলকাতা হাইকোর্টের। বুধবার এই সংক্রান্ত মামলার শুনানিতে দুর্নীতির অভিযোগে সিআইডি তদন্ত চলবে বলেও নির্দেশ বিচারপতির। পাহাড়েও শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগ। ৩১৩ জন শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ কলকাতা হাইকোর্টের। বুধবার এই সংক্রান্ত মামলার শুনানি হয় বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে। শুনানিতে এই নির্দেশ দেওয়া হয়। শুধু তাই নয়, দুর্নীতির অভিযোগে সিআইডি তদন্ত চলবে বলেও এদিন নির্দেশে জানিয়েছেন বিচারপতি। পাহাড়ে জিটিএ নিয়ন্ত্রণাধীন অঞ্চলে থাকা স্কুলগুলিতে বেআইনিভাবে শিক্ষক নিয়োগ হয়েছে বলে অভিযোগ ওঠে। শুধু তাই নয়, বিজ্ঞপ্তি ছাড়াই একতরফাভাবে এই নিয়োগ করা হয়েছে বলেও অভিযোগ ওঠে। এহেন অভিযোগে কলকাতা হাইকোর্টের হস্তক্ষেপ চেয়ে মামলা দায়ের করা হয়। সেই মামলার শুনানিতে প্রাথমিক পর্যায়ে সিবিআই অনুসন্ধানের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। যদিও সেই রায়কে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয় রাজ্য। মামলার শুনানিতে ডিভিশন বেঞ্চ সেই রায়কেই বহাল রাখে, অর্থাৎ সিআইডি তদন্তের নির্দেশ বহাল রাখে আদালত। এই সংক্রান্ত মামলা করায় সুপ্রিম কোর্ট পর্যন্ত। যদিও পরবর্তী সময়ে এই মামলা ফের ফিরে আসে কলকাতা হাইকোর্টে। বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে মামলার শুনানি হয়। দীর্ঘ শুনানিতে একাধিক প্রশ্ন তোলেন বিচারপতি বসু। প্রশ্ন তোলেন নিয়োগ হওয়া শিক্ষকদের শিক্ষাগত যোগ্যতা নিয়েও। শুধু তাই নয়, অবিলম্বে শিক্ষকদের বেতন বন্ধ করা উচিত বলেও পর্যবেক্ষণে জানান বিচারপতি। সেই মামলার শুনানিতে ৩১৩ জন শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দেন বিচারপতি বিশ্বজিৎ বসু। একই সঙ্গে সিআইডি তদন্ত চলবে বলেও জানিয়েছে আদালত। বলে রাখা প্রয়োজন, এর আগে এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬,০০০ শিক্ষকের চাকরি বাতিল হয়েছিল। প্রথমে হাইকোর্ট, পরে সুপ্রিম কোর্ট সেই নির্দেশ বহাল রাখে। যদিও প্রাথমিকভাবে ৩২,০০০ শিক্ষকের চাকরি বহাল রাখার নির্দেশ দেন বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি ঋতব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চ। এই আবহে ফের চাকরি বাতিলের নির্দেশ হাইকোর্টের। হাই নিউজ নেটওয়ার্ক। দিল্লির জনজীবন আরও বিপর্যস্ত। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার থেকে রাজধানীতে বলবৎ হতে চলেছে নয়া বিধি। দূষণের বিপদ তো রয়েছেই, তার সঙ্গে জুড়েছে ঘন কুয়াশা। ফলে দিল্লির জনজীবন আরও বিপর্যস্ত হয়ে পড়ছে। দৃশ্যমান্যতার অভাবে প্রায় প্রতিদিনই সকালে ৪ থেকে ৫ ঘন্টা পথে রীতিমতো আতঙ্কে কাটছে মানুষের। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার থেকে রাজধানীতে বলবৎ হতে চলেছে দুটি নয়া বিধি। দিল্লির রাজ্য সরকারের পরিবেশ দপ্তর সিদ্ধান্ত নিয়েছে, ভারত স্টেজ 2 সার্টিফিকেট বিহীন কোনো যানবাহন রাজধানীতে প্রবেশ করতে দেওয়া হবে না। দ্বিতীয় সিদ্ধান্তটি হল, পলিউশন ফ্রি সার্টিফিকেট না থাকলে পেট্রোল পাম্প জ্বালানি সরবরাহ করবে না সংশ্লিষ্ট যানবাহনকে। দিল্লির পরিবেশ মন্ত্রী মনজিন্দর সিং সিরসা জানিয়েছেন, কঠোরভাবে এই দুই নিয়ম বলবৎ করা হবে। দিল্লিতে ভারত স্টেজ 5 মানের গাড়ি রেজিস্ট্রেশন করা হয়, তবে রাজধানীর বাইরে আসা গাড়িগুলির ক্ষেত্রে ছাড় আছে। সেগুলি ভারত স্টেজ 4 মানের গাড়ি হওয়া বাধ্যতামূলক। তবে দিল্লির পরিবেশ মন্ত্রক এবং পুলিশের রিপোর্ট হল, বাইরে থেকে আসা গাড়ি দূষণের একটা বড় কারণ। সেই সমস্ত গাড়ি দিল্লির লাগোয়া রাজ্যগুলিতে রেজিস্ট্রেশন করা হয়েছে। সেগুলি বেশিরভাগই ভারত স্টেজ 3 মানের গাড়ি। এর ফলে দূষণের মাত্রা বাড়ছে রাজধানীতে। গত কয়েকদিনে সেই বিপদ আরও বেড়ে গিয়েছে। গাড়ির ধোঁয়ার সঙ্গে মিশেছে কুয়াশাও। ফলে দৃশ্যমান্যতা একেবারে তলানিতে গিয়ে ঠেকেছে।
এর ফলে যানবাহন স্বাভাবিক গতিতে চলাফেরা করতে পারছে না। নয়া বিধি কিভাবে কার্যকর করা হবে? দিল্লি পুলিশ সূত্রে জানানো হয়েছে, রাজধানী অভিমুখী সমস্ত রাস্তায় আরও বেশি চেকিং হবে। এছাড়া পেট্রোল পাম্প মালিকদের সতর্ক করে দিয়ে বলা হয়েছে, কেউ ভারত স্টেজ 4 মান ছাড়া গাড়িকে জ্বালানি সরবরাহ করলে তাদের লাইসেন্স কেটে নেওয়া হবে। হাই নিউজ নেটওয়ার্ক। ধোঁয়াশার চাদরে ঢেকেছে উত্তর ও পূর্ব ভারতের বিস্তীর্ণ এলাকা। বিপজ্জনকভাবে কমে গিয়েছে দৃশ্যমানতাও। দিল্লি বিমানবন্দরে 10টি উড়ান বাতিল হয়ে গিয়েছে। সেই আবহে যাত্রীদের জন্য সতর্ক বার্তা জারি করেছে উড়ান সংস্থা ইন্ডিগো। রদবদল হতে পারে কোনো কোনো উড়ানের সময়সূচিরও। ধোঁয়াশার চাদরে ঢেকেছে উত্তর ও পূর্ব ভারতের বিস্তীর্ণ এলাকা। বিপজ্জনকভাবে কমে গিয়েছে দৃশ্যমানতা। সকালে দিল্লি বিমানবন্দরে 10টি উড়ান বাতিল হয়ে গিয়েছে। সেই আবহে যাত্রীদের জন্য সতর্ক বার্তা জারি করেছে উড়ান সংস্থা ইন্ডিগো। জানানো হয়েছে, বুধবার বাতিল হতে পারে আরও বেশি উড়ান। কোনো কোনো উড়ানের সময়সূচিতেও রদবদল হতে পারে। মঙ্গলবার রাতে ইন্ডিগোর তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, কুয়াশা ও ধোঁয়াশার কারণে উত্তর ও পূর্ব ভারতের বিস্তীর্ণ এলাকায় দৃশ্যমানতা বিপজ্জনকভাবে হ্রাস পেয়েছে, যার প্রভাব পড়তে পারে বিমান চলাচলেও। সমাজ মাধ্যমে এক্স হ্যান্ডেলে পোস্ট করে ওই বিবৃতি ইন্ডিগোর তরফে বলা হয়েছে, সকালের দিকে উত্তর ও পূর্ব ভারতের কিছু অংশে কুয়াশার সতর্কতা রয়েছে, যার ফলে স্বাভাবিকভাবেই দৃশ্যমানতা হ্রাস পেতে পারে। ভোরের দিকে বিমান চলাচলে বিঘ্ন ঘটতে পারে এর জেরে। যাত্রীদের নিরাপত্তার স্বার্থে কিছু উড়ান বাতিল কিংবা বিলম্বিত হতে পারে। যাত্রীদের আগে থেকে পরিকল্পনা করা এবং বিমানবন্দরে পৌঁছানোর জন্য অতিরিক্ত সময় হাতে রাখতে বলা হয়েছে। সর্বশেষ তথ্যের জন্য নিয়মিত ইন্ডিগোর ওয়েবসাইটে নজর রাখার পরামর্শ দিয়েছে উড়ান সংস্থা। দূষণের জেরে গত কয়েকদিন ধরে দিল্লি ও পার্শ্ববর্তী এলাকায় ব্যাপক কুয়াশায় ঢেকেছে, যার জেরে যান চলাচলের পাশাপাশি ব্যাহত হয়েছে বিমান পরিষেবাও। মঙ্গলবার সকালে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষের তরফে কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে। সকাল 6টায় ফের জানানো হয়েছে, বিমান চলাচল ধীরে ধীরে আগের ছন্দে ফিরছে। যাত্রীদের প্রয়োজনীয়তা সহায়তা প্রদানের জন্য টার্মিনালে বাড়তি কর্মী মোতায়েন করা হয়েছে। প্রসঙ্গত, মঙ্গলবার সন্ধ্যায় দিল্লির বাতাসে গড় গুণমান ছিল 354। বুধবার সকাল 9টা নাগাদ বাতাসের গুণমানের সামান্য উন্নতি হয়েছে। দূষণের আবহে শহর জুড়ে কড়াকড়ি জারি করেছে প্রশাসন। স্কুলগুলির জন্যও নানা বিধিনিষেধ ঘোষণা করেছে প্রশাসন। হাই নিউজ নেটওয়ার্ক। বিশ্বের প্রথম রাষ্ট্রপ্রধান হিসেবে ইথিওপিয়ার সর্বোচ্চ সম্মানে ভূষিত মোদি। ইথিওপিয়ার সর্বোচ্চ সম্মান দ্য গ্রেট অনার নিশান অফ ইথিওপিয়াতে ভূষিত হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারত ইথিওপিয়া দ্বিপাক্ষিক সম্পর্কে নয়া মাইলফলক। বিশ্বের প্রথম রাষ্ট্রপ্রধান হিসেবে ইথিওপিয়ার সর্বোচ্চ সম্মান দ্য গ্রেট অনার নেশন অফ ইথিওপিয়াতে ভূষিত হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দুই দেশের সম্পর্ক মজবুত করতে ও বিশ্বনেতা হিসেবে দূরদর্শী নেতৃত্বের জন্য মোদিকে এই স্বীকৃতি দিয়েছেন ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবিই আহমেদ আলী। পূর্ব আফ্রিকার দেশ ইথিওপিয়ার সর্বোচ্চ সম্মানে ভূষিত হওয়ার পর উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী। এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, দ্য গ্রেট অনার নেশন অফ ইথিওপিয়া সম্মান পেয়ে আমি গর্বিত। এই অনন্য পুরস্কার আমি ভারতের 140 কোটি মানুষকে উৎসর্গ করছি। ইথিওপিয়ার প্রধানমন্ত্রীর হাত থেকে এই সম্মান নেওয়ার পর অনুষ্ঠান মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে মোদি বলেন, বিশ্বের অন্যতম প্রাচীন সভ্যতার দেশ ইথিওপিয়া থেকে এই সম্মান গ্রহণ আমার কাছে গর্বের। আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ইথিওপিয়ার প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে। প্রধানমন্ত্রীর পাশাপাশি এই সম্মান প্রসঙ্গে বিবৃতি দেওয়া হয়েছে বিদেশ মন্ত্রকের তরফেও। জানানো হয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি হলেন বিশ্বের প্রথম রাষ্ট্রপ্রধান। তিনি ইথিওপিয়ার এই সর্বোচ্চ সম্মানে ভূষিত হলেন। অনুষ্ঠান মঞ্চে সে দেশের প্রধানমন্ত্রীর প্রশংসা করে মোদি বলেন, দেশের ঐক্য, উন্নয়ন এবং সকলকে সঙ্গে নিয়ে এগিয়ে যাওয়ার লক্ষ্যে আবিই আহমেদের নেতৃত্ব এবং উদ্যোগ প্রশংসার দাবি রাখে।
একই সঙ্গে জাতি গঠনে শিক্ষার ভূমিকার কথা তুলে মোদি বলেন, 100 বছরেরও বেশি সময় ধরে ভারতের শিক্ষকরা শিক্ষা ও উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। এই সহযোগিতা দুই দেশের সম্পর্ককে আরও গভীর করেছে। পাশাপাশি ইথিওপিয়ার সরকারের দেওয়া এই সম্মান ভারতের 140 কোটি মানুষকে উৎসর্গ করেছেন নরেন্দ্র মোদি। বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, এই সম্মান দুই দেশের সম্পর্কের এক গুরুত্বপূর্ণ মাইলফলক। একই সঙ্গে এটি গ্লোবাল সাউথের দেশগুলির মধ্যে সহযোগিতা ও ইতিবাচক অংশদারিত্বকে আরও শক্তিশালী করে তোলে। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। বিভিন্ন খবরের সাথে আপডেট থাকতে চোখ রাখুন হাই নিউজে। নির্ভীক, নিরপেক্ষ।